আমরা আজকে আমাদের আপুর সাথে কথা বলবো, যিনি রিসেন্টলি ইউএসএ আরএন হয়েছেন। তো শুরুতে আমরা আপুর পরিচয়টা আপুর মুখ থেকে শুনবো। আপু, কাইন্ডলি যদি আপনার পরিচয় দিতেন আমাদেরকে। হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ সো মাচ আরফান ফর হ্যাভিং মি। আমার নাম নাহিদা আক্তার, আর আমি বেসিক্যালি বিএসসি নার্সিং কমপ্লিট করেছি ঢাকা নার্সিং কলেজ থেকে। ঢাকা নার্সিং কলেজের থার্ড ব্যাচ ছিলাম আমি, যেটাকে আমরা A3 বলি। তো তারপর নার্সিং কমপ্লিট করেছি ওখান থেকে, করার পর দেন এখন বর্তমানে আমি আছি হচ্ছে পেন স্টেট ইউনিভার্সিটিতে, যেখানে আমি বর্তমানে পিএইচডি করতেছি। পিএইচডি একেবারে লাস্ট স্টেজে আছি আর কি। থ্যাংক ইউ সো মাচ আপু। তো প্রথমে জানতে চাই, আপনি রিসেন্টলি এনক্লেস পাস করছেন। তো আমরা জানি যে আপনি পিএইচডি স্টুডেন্ট হিসেবে আছেন বর্তমানে ইউএসএ তে। তো আপনার এই এনক্লেক্স প্রিপারেশন নেওয়ার সিদ্ধান্তটা কেন নিয়েছেন আপনি? এটা আসলে অনেক ভালো একটা কোয়েশ্চেন, আমি অ্যাপ্রিসিয়েট করি যে তুমি আস্ক করছো। কারণ আমি হচ্ছে 2021 সালে 2021-এ আসছি আমেরিকাতে আমার পিএইচডির জন্য। তো প্রথম বছর থেকেই আমার টার্গেট ছিল যে আমি এনক্লেক্স দিব, সেটা আজকে হোক বা 2 দিন পরে হোক, আমি এনক্লেক্স দিব। আর অ্যাজ পার্ট অফ আমাদের ফিউচার ক্যারিয়ার পাথ, মানে পিএইচডি শেষে যদি কেউ পোস্ট ডকে যায় বা ফ্যাকাল্টি পজিশনে যায়, বিশেষ করে ফ্যাকাল্টি পজিশনে জয়েন করতে চাই, তাদের জন্য কিন্তু আরএন থাকাটা একেবারে ম্যান্ডেটরি। জাস্ট লাইক বাংলাদেশ, যেমন বাংলাদেশে আমরা আরএন না হলে সেটা টিচিং প্রফেশন হোক বা যেখানে হোক জয়েন করতে পারি না, আমেরিকাতে তো ঠিক সেই রকমই। কেউ যদি লং টার্ম চিন্তা করে যে আমি আমেরিকাতে সেটেল ডাউন হব, আমেরিকাতে থাকবো, তাহলে তার জন্য আরএনটা ম্যান্ডেটরি। তো আমি ফার্স্ট ইয়ারে তো অনেক ভাবছিলাম যে হ্যাঁ দিব, কিন্তু তখন অনেক চ্যালেঞ্জ ছিল, নতুন একটা দেশে আসছি, অনেক অ্যাডজাস্টমেন্টের ব্যাপার ছিল। দেন আমি সেকেন্ড ইয়ার মানে 2022 থেকে আমি আসলে আমার সিজিএফএনএস ইভালুয়েশনে কাজ শুরু করি। আর সিজিএফএনএস ইভালুয়েশনে কাজ 1 বছরেরও বেশি সময় লাগে শেষ করতে। তো ওটা যখন শেষ হয়েছে একদম 23-এর লাস্টের দিকে মনে হয় শেষ হয়েছে, তারপর 24 সাল ছিল, তখনও আমি মনে করছি ঠিক আছে আমি এক্সাম দিব এরকম করে। আসলে 24-এও তখন ওইভাবে দেয়া হয়নি, বা কোথা থেকে কিভাবে শুরু করবো ওইরকম প্ল্যানও ছিল না। তারপর তো এই তো 25-এ এসে যখন মনে হলো যে না, এখন তো আর আমার সময় নাই, আমার দিতেই হবে, যেহেতু আমি আমার পিএইচডি ডিফেন্স খুব তাড়াতাড়ি শেষ করব। সো আমার নেক্সট স্টপ যেখানেই হোক না কেন, সেখানেই আমার পিএইচডির পার্ট হিসেবে সেই সাথে সাথে আরএনটাও লাগবে। এই কারণেই মেইনলি আমার এনক্লেক্সটা দেওয়া। থ্যাংক ইউ সো মাচ আপু, খুব সুন্দর করে আমাদেরকে এটা বলার জন্য। আপনার কাছ থেকে আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, যে আপনার এই এনক্লেক্স প্রিপারেশনে মোট কতদিন সময় আপনার লেগেছে, এবং নিয়মিত কত সময় ধরে আপনি পড়াশোনা করতেন এনক্লেক্সের জন্য? আচ্ছা, হ্যাঁ, সেটাই আমি যেটা বলবো যে আমার মনে হচ্ছে যে আরফান, আমি সবসময় তোমার প্রতি অনেক গ্রেটফুল। এই জন্য আমি বলার জন্য বলছি না, একদম মন থেকে গ্রেটফুল। কারণ আমার মনে আছে যে 2025-এর শুরুর দিকে তোমার সাথে আমার কথা হচ্ছিল কোনো এক সময়, এবং তুমি তো এনফ্লেক্স পাস করছো সেটা তো আমি জানি, এবং আমার আরো কিছু ডিএনসির প্লাস এমএনসির অনেকেই পাস করছে এই মুহূর্তে, তখন আমি জানি যে তারা অলরেডি পাস করছে। তো তোমার সাথে আমার একদিন কথা হচ্ছিল, কথার প্রেক্ষিতে আমি মনে হয় তোমাকে জানাচ্ছিলাম যে আমার ইন্টারেস্ট আছে, যে আমি আসলে এনফ্লেক্স দিব, তো কিভাবে কি করব বা কোনো কিছুই আমি জানি না, কোথা থেকে শুরু করব। তো তুমি তখন আমাকে সাজেস্ট করতেছিলা যে আপু, আমাদের তো আমরা একটা ব্যাচ শুরু করছি আমাদের কোচিং এ, তো আপনি ক্লাস করে দেখতে পারেন, আপনার কেমন লাগে সেখানে আপনি জয়েন করে দেখতে পারেন। তো আমার কাছে তখন আমার সত্যিই মনে হয়েছে যে না, আমি আসলে বিশেষ করে উইকডেজে তো ক্লাস করা আমার জন্য খুব প্রবলেম হয়ে যায়, বিশেষ করে তোমাদের ক্লাসগুলো থাকবে রাতে, তখন আমার অফিস টাইম এখানে সকালে, আমার জন্য মনে হয় না পসিবল হবে এরকম কোচিং করা। বাট আমি দেখি, তুমি যেহেতু বলছিলা, রিঅ্যাসিওর করার পরে আমি আসলে জয়েন করি। সেটা ছিল হচ্ছে ফেব্রুয়ারিতে, আমার স্পষ্ট মনে আছে, যখন আমাদের ফার্স্ট ব্যাচের কয়েকটা ক্লাস অলরেডি হয়ে গেছে। তো তখন আমি ফেব্রুয়ারিতে জয়েন করলাম। বাট প্রথম ক্লাসটার কথা আমার স্পষ্ট মনে আছে, প্রথম ক্লাসটা তুমি নিছিলা, এবং ক্লাসটা নেওয়ার পরে আমার মনে হয়েছিল যে না, এইটা একটা জায়গা যেখানে আমি মনে হয় লেগে থাকলে আমার হবে, এত ভালো লাগছে আমার কাছে। দেন আমি খুব কষ্ট হয়েছে, সত্যি কথায় কষ্ট হয়েছে, বিশেষ করে বুধবারের ক্লাসটা আমার অনেক কষ্ট হয়ে যেত, কারণ তখন আমার অফিস টাইম, মানে অসম্ভব কষ্ট হতো। বাট তারপরেও যে জিনিসটা আমার কাছে মোটিভেশন দিছে শুরু থেকে, যে তোমাদের রেকর্ডিং থাকতো, তো আমি ক্লাস হয়তো বা না করতে পারলেও, কোনো কারণে না মিস হইলেও, আমি রেকর্ডিং গুলো দেখে নিতে পারতাম, যেটা আমার জন্য অনেক বেশি সুবিধা ছিল। তো আমি জার্নি শুরু করছি, শর্টে যদি বলি, ইন শর্টে আমি জার্নি শুরু করছি তোমাদের সাথে হচ্ছে ফেব্রুয়ারিতে। দেন আমি আমার এটিটি মানে অথরাইজেশন টেস্ট যেটা, সেইটা হচ্ছে হলো, আমি মনে আছে মে 25 তারিখের দিকে সম্ভবত।
তারপর আমার এক্সাম স্কেডিউল করি তখনই অগাস্টের 18 আমার এক্সাম ছিল। এই তো প্রিপারেশন তাহলে ফেব্রুয়ারি থেকে শুরু করে বলা যায় যে আমি একদম জুলাই পর্যন্ত এই টাইমটা, বাট একেবারে যদি সিরিয়াসলি প্রিপারেশন আমার ওইটা শুরু হয়েছে কিন্তু এটিটি ডেট নেয়ার পরে, এক্সাম ডেট নেয়ার পরে। তো মে লাস্ট থেকে আমি বলবো যে জুন জুলাই আসলে ওই 2টা মাস বা 2.5 মাস আমার সিনসিয়ারলি আমি খুব পরিশ্রম করছি এনক্লেক্স এর জন্য। এইটাই হলো আমার প্রিপারেশনের টাইম আর কি। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে সত্য কথা বলতে এই অল্প সময়ে আপনার যে প্রিপারেশন, এটা কিন্তু একটা বলতে গেলে রেকর্ড। হ্যাঁ, এত অল্প সময়ে আপনি এত পরিশ্রম করে হার্ড ওয়ার্ক করে পিএইচডি পড়াশোনার পাশাপাশি যে নিজেকে একজন ইউএসআর হিসেবে আপনি আপনার স্বপ্নটাকে জয় করছেন, এটা আসলে আনবিলিভেবল আমাদের জন্য। আমরা বলবো যে আপনার এই অ্যাঙ্কলেস প্রিপারেশনে জার্নিতে আপনি কোন কোন মেটেরিয়ালস গুলো ফলো করছেন, এবং সেই সাথে আমাদের ইজি অ্যাঙ্কলেক্সের যে লাইভ ক্লাস, লেকচার সিট এবং আমাদের যে রিসোর্স গুলো আপনার প্রিপারেশনে কিভাবে হেল্প করছে। এটাও একটা খুবই নাইস কোয়েশ্চেন, বিশেষ করে স্টাডি ম্যাটেরিয়ালস গুলো। কারণ আমার মনে আছে যে যারা তোমরা আগে এনক্লেক্স পাস করছো, আমি প্রত্যেকেরই ভিডিও বা ইন্টারভিউ বা কথোপকথন যেটাই আসুক আমি খুব সিনসিয়ারলি শুনছি, জাস্ট আমার নিজের একটা গাইডলাইনের জন্য, যে আমি কোথা থেকে শুরু করবো আমার কোনো আইডিয়া ছিল না। তো সবসময় আমি ফোকাস করতাম যে ওরা কি ধরনের স্টাডি ম্যাটেরিয়াল পড়তেছে, তো আমিও চেষ্টা করি ওগুলো পড়ার। বাট যখন তোমাদের সাথে কোচিং শুরু হওয়ার পরে তো আমি দেখলাম যে বিশেষ করে অন্তর হচ্ছে কমপ্লিটলি ও সিম্পল নার্সিংটাকে ফোকাস করে। প্রথমের দিকে আমার মনে হচ্ছিল যে আমি এত ইনফরমেশন নিতে পারবো কিনা, কারণ আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি অনেক আগে। সো আমার ব্যাক ইন স্কুল অনেকগুলো বছর হয়ে গেছে, সবগুলো কনসেপ্ট আমার ক্লিয়ারও নাই, প্লাস আমার ক্লিনিক্যালেও ইনভলভমেন্ট নাই, যে কারণে আমার শুরু দিকে মনে হচ্ছিল আসলে কি আমি সিম্পল নার্সিং এর সবগুলো কন্টেন্ট নিতে পারবো কিনা। দেন আমার মনে হয় 3-4টা ক্লাসের পরে আমার মনে হয়েছে যে না, সিম্পল নার্সিং আসলে খুবই ডুয়েবল, আমি পারবো। তো আমার স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে শুরুই হচ্ছে সিম্পল নার্সিং দিয়ে, এবং তারপরে আমি যেটা করছি কমপ্লিটলি ফলো করছি হচ্ছে সিম্পল নার্সিং। আমার মনে আছে আমার এক্সামের আগ পর্যন্ত আমি 3বার থরলি একদম ইন ডিটেলস আমি সিম্পল নার্সিং পড়ছি। আর তার সাথে যেগুলো পড়ছি সেটা হচ্ছে তোমার শীট গুলো, আমি আসলে আই ক্যান নট সে এনাফ। তোমার শীটের বিশেষ করে সামারি শীট গুলো আমার মনে আছে আমি যখন এক্সাম দিতে যাই তার আগের দিন বিশেষ করে আমার সবগুলো সামারি শীট এত বেশি হেল্পফুল ছিল, ওই শীট গুলো জাস্ট আমি একবার রিভিউ করছি আমার সবগুলো মানে রিভাইজ যেটাকে বলে করার জন্য। এইগুলো ছিল আমার মেইন ম্যাটেরিয়াল। তার পাশে আরেকটা ছিল, সেটা হচ্ছে আমি যখন তোমাদের সাথে শুরু করি আমার কোচিংটা, সেই মুহূর্তে আমার মনে আছে আমরা 4 জন মিলে ইওয়ার্ল্ড এর সাবস্ক্রিপশন নিছি, এবং আমরা 4 জনই তখন যেটা করতাম যে তোমাদের যে ক্লাসগুলো শেষ হয়ে যেত, ক্লাস শেষ হওয়ার পরে দেন আমরা করতাম কি ওই চ্যাপ্টার ওয়াইজ ইওয়ার্ল্ড এ প্র্যাকটিস করতাম। যে সিস্টেমে পড়ানো হচ্ছে সেই সিস্টেমেই আমরা কিছু কিছু করে কোশ্চেন আমরা ওখানে ইওয়ার্ল্ড এ প্র্যাকটিস করতাম। আমি বলবো না যে আমি এত বেশি রেগুলার ছিলাম, আমি আসলে প্র্যাকটিস আরো পরে শুরু করছি, বাট ইওয়ার্ল্ড এর সাবস্ক্রিপশনটা শুরু হয় ওই সময় 6 মাসের আমরা এই সাবস্ক্রিপশনটা নিয়েছিলাম, যেটা আমাদের এই অগাস্টের লাস্টেই শেষ হবে। তো এরপরে সিম্পল নার্সিং, ইওয়ার্ল্ড, তোমার সামারি শিট গুলো, এটা ছিল আমার একদম ফাউন্ডেশনাল কন্টেন্ট বেস। আর তারপরে আমার যেটা ছিল সেটা হচ্ছে আমি একদম লাস্টের আগের 10 দিন বলবো যে এক্সামের ঠিক 10 দিন আগে আমি একটা রুটিন করছিলাম। সেই রুটিনে সবগুলো সিম্পল নার্সিং এর কন্টেন্ট আরেকবার রিভিউ করা, সাথে ইওয়ার্ল্ড এ প্রত্যেকদিন আমি একটা করে ক্যাট দিছি। অ্যাটলিস্ট এভরিডে যদি পসিবল নাও হয়, এভরি আদার ডেতে আমি 85 করে কোশ্চেন প্র্যাকটিস করতাম এবং তার সাথে রেশনাল গুলো দেখতাম। তারপরে যেটা করছি যে মার্কের লেকচার গুলো ছিল, 12টা লেকচার আছে উনার। আমার মনে আছে আমি এক্সামের আগ পর্যন্ত 2বার উনার সবগুলো লেকচার রিভিউ করে গেছি, এবং পিডিএফটা আমি প্রিন্ট আউট করে নিছিলাম। তো আমি লেকচার গুলো দেখতাম এবং পিডিএফ গুলো রিভাইজ দিতাম ওনার সাথে সাথে। তো এরকম 2বার রিভাইজ দিছি। আর আরেকটা ছিল যে আমার 2-3টা ভিডিও আছে, বিশেষ করে ইন্টারন্যাশনাল ক্রুসাডে একটা চ্যানেল আছে ইউটিউবে, 7 ডেজ ওর একটা প্র্যাকটিস একটা ট্রেনিং প্রোগ্রাম আছে 7 ডেজ এর। তো ওই 7 ডেজ এর প্রোগ্রামটা আমি জাস্ট ইমিডিয়েট বিফোর আমার এক্সাম আমি ওটা কমপ্লিট করছি। আর ডক্টর শ্যারনের মনে হয় 3টা প্রায়োরিটাইজেশনের ভিডিও আছে, ওই ভিডিও 3টা আমি দেখে গেছি। তো একদম এটাই ছিল আমার মানে বেসিক কন্টেন্ট রিলেটেড যে জিনিসগুলো আমি ইউজ করছি। দ্যাট মিনস আমার সিম্পল নার্সিং, ইওয়ার্ল্ড, মার্কের লেকচার, আর ডক্টর শ্যারনের 2-3টা ভিডিও, আর ইন্টারন্যাশনাল ক্রুসাডের যে 7টা ভিডিও ছিল 1 ঘন্টা করে, সেগুলোই দেখে গেছি। এটাই। মাশাআল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি আরেকটা জিনিস আনসার করি নাই মনে হয়, তুমি যেটা কোশ্চেন করছিলা যে সিম্পল নার্সিং তোমাদের বিশেষ করে কোচিং এর ম্যাটেরিয়ালস গুলো আমাকে কিভাবে হেল্প করছে, এই জায়গাটা আমি একটু বলতেই চাই, না বললে অনেক কম বলা হবে। সেটা
আমার যেগুলো ক্লাস আমি বলতেছিলাম যে শুরুতে আমি একটু লেটে জয়েন করছি, আমার 5-6টা ক্লাস যে করা হয়েছিল না, ওই ক্লাসগুলো আমি মনে করতাম কি আচ্ছা ঠিক আছে সবগুলো রেকর্ড হয় ক্লাস, ঠিক আছে রেকর্ডিংটা না দেখে জাস্ট শিটটা আমি পড়ার চেষ্টা করি, তাহলে হয়তো সময় কম লাগবে। বিশ্বাস করো আমি এই কথাটা বারবার বলবো যে অন্তর যেভাবে সিম্পল নার্সিং পড়াইছে, আমি জানি না আমি আর কারোর ক্লাস কখনো করিনি, বাট আমি নিজেও একটা দীর্ঘ সময় ধরে টিচিং এ ছিলাম, আমি বলতে পারি অন্তর যেভাবে পড়াই আমি জানি না আর কেউ এভাবে পড়াই কিনা, এত ইজি ওয়েতে, এত ফানি ওয়েতে, এবং এভাবে মনে থাকে ওর কন্টেন্ট গুলা যেভাবে আমি আসলে এনাফ বলতে পারবো না। আমার মনে আছে ও যতগুলো জায়গাতে প্র্যাকটিস করতো, মানে ও পরীক্ষার সময়ে সেটা ইউ ওয়ার্ল্ড হোক, আর্চার হোক বা বুট ক্যাম্প হোক, ও আমাদের সিম্পল নার্সিং পড়ানোর সময় সবগুলো বলে যেত যে এই অধ্যায়ের আপনি এই চ্যাপ্টারের এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো কিনা আপনি কোথাও পাবেন না। আর সত্যি ওই জিনিসগুলো অনেক অনেক হেল্প দিবে, অনেক 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 হেল্প করবে। তো তোমাদের কন্টেন্ট পড়ানোর স্টাইল এবং তোমাদের নোট প্রিপেয়ার করাগুলো খুবই অর্গানাইজ, তোমার নোটগুলো আরফান। এবং তারপরে যেটা হচ্ছে বেশি আমার মতো স্টুডেন্ট যারা কিনা সময় দিতে পারে না, ক্লাস করতে পারে না, তাদের জন্য রেকর্ডেড ক্লাসগুলো, এই জিনিসগুলো খুবই হেল্পফুল। আর হচ্ছে আরেকটা বিষয়, আপনার যে অ্যাঙ্কলেস জার্নিতে মানে গ্রুপ স্টাডিটা আপনার কিভাবে হেল্প করছে, মানে কতটুকু আপনি গ্রুপ স্টাডি করেছেন, আমাদের যে যে অ্যাঙ্কলেক্সের যে গ্রুপ আছে স্টাডি গ্রুপ, তার মাধ্যমে আপনি কিভাবে আপনার প্রিপারেশনে হেল্প পেয়েছেন? হ্যাঁ, আমি আসলে আমার এই জিনিসটা বলতে চাই, আমি আমার স্টাডি মেটের নাম উল্লেখ করব না তার প্রাইভেসির জন্য, বাট যেটা বলবো যে আমার সবসময় আমি পরবর্তী সময় যখন পিছনে তাকাতাম যে এই ব্যাচে আমি জয়েন করব, আমার তো আসলে কোনো প্ল্যানই ছিল না যে আমি কোচিং এ পড়তে পারবো বা কোনো ব্যাচে রেগুলারিটি ধরে রাখতে পারবো। কিন্তু যখন এখন আমি পিছনে লুক ব্যাক করি তখন আমার মনে হয় যে আমি সত্যি গ্রেটফুল আল্লাহর উপরে, এবং আমি তোমার কথা ফলো করছিলাম এই জন্য গ্রেটফুল, কারণ আদারওয়াইজ ব্যাচের সাথে জয়েন না করলে আমি আমার স্টাডি পার্টনারকে পাইতাম না। আমার স্টাডি পার্টনার হচ্ছে ফ্যান্টাস্টিক, মানে ওকে আমি যত কম বলবো তত কম বলা হবে সম্পর্কে, কারণ হচ্ছে ও হলো বাংলাদেশে থাকে আর আমি ইউএসএ তে থাকি, আমাদের টাইম হচ্ছে পুরো উল্টো। তারপরে ও কি করতো আমার সাথে টাইম ম্যাচ করার জন্য, আমার সাধারণ অফিসে থাকি আমি 9টা থেকে 5টা, তো অফিস টাইম শেষ হইলে দেখা যাচ্ছে যে আমি একটু 3টা 3:30টার দিকে কাজটা শেষ করি, ও তখন বাংলাদেশে এখানে 3টা 4টা মানে কিন্তু এখানে 4টা মানে বাংলাদেশে 2টা রাত 2টা, ও জেগে থাকতো আমার জন্য। তো আমি অনেক অনেক কৃতজ্ঞ ওর প্রতি, ও আমাকে অনেক হেল্প করছে। বিশেষ করে ওই যে বললাম যে এক্সাম যখন স্কেডিউল করছি ওর পরে ও আমাকে ভীষণ, ওর সাথে তখন আমি জয়েন করছি স্টাডিতে, তার আগে আমার কোনো স্টাডি পার্টনার ছিল না, বাট এই যে লাস্টের যে 2.5 মাস 2 মাস এই সময়টা হচ্ছে আমরা সিরিয়াসলি পড়ালেখা করছি একসাথে, খুবই হেল্পফুল ছিল সেটা। আপনি একজন আমরা জানি যে পিএইচডি ফাইনাল ইয়ার স্টুডেন্ট, এর পাশাপাশি আপনার অ্যাঙ্কলেস প্রিপারেশন নিতে গিয়ে আপনি কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এবং আপনার স্ট্রাগলটা যদি আমাদেরকে শেয়ার করতেন। হ্যাঁ, আমার ডেফিনেটলি আমার মনে হয় আমার কথায় বেশ কয়েকবার আমি স্ট্রেসড আউট করছি যে আমার টাইমিংটা আমার জন্য কত বেশি বড় একটা ব্যারিয়ার। সত্যি যারা পিএইচডি আমরা করতেছি এখানে ইউএসএ তে বা অন্য যে দেশেই করি না কেন, আমরা সবাই জানি যে আমাদের স্কেডিউলটা এত প্যাকড থাকে। আমার জন্য বিশেষ করে আমার স্কেডিউলটা হচ্ছে প্রত্যেক দিনের এরকম যে 9টা থেকে 5টা আমার অফিস মানে হচ্ছে সেই সময় আমি বিভিন্ন প্রজেক্টের সাথে মানে কানেক্টেড আছি, সেগুলো প্রজেক্টের কাজ করতে হয়, তার মানে আমার কাজ না। সেই 9টা থেকে 5টা অফিস টাইম করি, তারপরে হচ্ছে আমার নিজের রিসার্চ, যেহেতু পিএইচডির একদম শেষে আমি আমার নিজের রিসার্চ নিয়ে ভীষণ ব্যস্ততা, ডেটা কালেকশন, ডেটা অ্যানালাইসিস এইসব নিয়ে আমি ডুবে আছি। তারপরে যে সময়টা পাই আমি সেটা হচ্ছে আমি বলবো যে প্রত্যেক দিন আসলে আমার পিএইচডি স্টুডেন্টের লাস্ট ইয়ারের এক্সপিরিয়েন্স থেকে প্রত্যেক দিনই আমার রিসার্চ রিলেটেড কাজই করতে হয় প্রায় 7 থেকে 8 ঘন্টা সিনসিয়ারলি, এবং তারপরে আমি প্রত্যেকদিন ম্যানেজ করছি হচ্ছে 3 থেকে 4 ঘন্টা এনক্লেক্স এর জন্য পড়া। এই জিনিসটা আমার জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল যে সবকিছু ব্যালেন্স আউট করা, আমার পিএইচডির পড়ালেখা, রিসার্চের কাজ, প্রফেসরের কাজ, তার সাথে ডেইলি লাইফের কাজ, এবং সেই সাথে হচ্ছে এনক্লেক্স, এই এতগুলো জিনিস একসাথে ব্যালেন্স করাটাই আমার সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল। আর দ্বিতীয় চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হচ্ছে আমার মনে হয়েছে যে বাংলাদেশে থাকলে হয়তো আমার জন্য আরেকটু সুবিধা হয়তো টাইম জোনটা ম্যাচ করা। আমি ইউএসএ তে থাকি জন্য আমার টাইম জোনটা ম্যাচ করতে একটু প্রবলেম হয়েছে, বাট আমি আবারও এমফাসাইজ করে বলতেছি যে তোমাদের রেকর্ডেড ক্লাস থাকার জন্য ওইটা আমার জন্য খুব বেশি বড় অবস্ট্যাকল হয়নি, এই আর কি। থ্যাংক ইউ আপু। এখন যে আপনার এক্সামের যে শেষের দিকে যে আপনার প্রিপারেশন, আমরা তো সবাই জানি যে এক্সামের শেষের দিকে আমাদের যে প্রিপারেশনটা হয় এটা খুব ইম্পর্টেন্ট। এই প্রিপারেশনটা আপনি শেষ সময়ের প্রিপারেশনটা আপনি কিভাবে নিয়েছেন, মানে আপনার প্ল্যানিংটা কি রকম ছিল? হ্যাঁ, অবশ্যই আমি এটা শেয়ার করব, কারণ আমার মনে হয়েছে যে
পার্সন হিসেবে আমি সবসময় ফোকাস করি হচ্ছে অর্গানাইজড ওয়েতে থাকতে পছন্দ করি। আর অর্গানাইজড ওয়েতে যদি আমি প্রিপারেশন নিতে পারি তাহলে আমার মনে হয় যে হ্যাঁ কাজটা গোছানো আছে এরকম। তো আমি যেটা করছিলাম যে এক্সামের ডেট যখন নিলাম মে লাস্টের দিকে, এক্সাম ডেট নেওয়ার পরে আমি চিন্তা করে দেখলাম যে আমার আসলে পরীক্ষার জন্য ঠিক 2.5 মাসই সময় আছে। প্রথমে হচ্ছে আমি অগাস্টের, আমার মনে আছে অগাস্টের 11 তারিখে এক্সামের ডেট নিয়েছিলাম, পরে আবার ওটা রিশিডিউল করছি 18 তারিখে, কারণ 11 তারিখে আমার কনফারেন্স ছিল। তো পরে আমি ওটা রিশিডিউল করে 18 তারিখে নিয়ে গেলাম। তো যাই হোক 18 তারিখে আমার যেহেতু এক্সাম ডেট, তার মানে আমার ঠিক 2.5 মাসের মতো আছে সময়। তখন আমি যেটা করলাম যে চিন্তা করলাম, আমি এবং আমার যে স্টাডি মেট ছিল আমরা দুজন মিলে হচ্ছে রুটিন তৈরি করছিলাম। তো সেই রুটিনে আমার মনে আছে প্রথম 20 দিন আমরা সময় নিছি সিম্পল নার্সিং এর সবগুলো কন্টেন্ট সিস্টেম ওয়াইজ, এবং তোমার যে শীট গুলো ছিল সবগুলো শীট আমরা 20 দিনের মধ্যে শেষ করছি। একদম ইন ডিটেইলড আমি বলবো, একদম ডিটেইলস পড়ে শেষ করছি। 20 দিনের মতো সময় লাগছে আমাদের। আর এই 20 দিনের মাঝে কিন্তু আমি কোশ্চেন প্র্যাকটিস করছি, কিন্তু কোশ্চেন প্র্যাকটিস ওই রকম বেশি ছিল না ইউআর থেকে। তো জাস্ট আমি কন্টেন্টটা ফোকাস করছি, যেহেতু আমার কন্টেন্টটা মনে হচ্ছিল যে এটা আমার ফাউন্ডেশন তৈরি করতে হবে। তো 20 দিনের মতো ওখানে শেষ করার পরে তারপরে যেটা করছি, তখন আমি আমার স্টাডি মেটকে বললাম যে ঠিক আছে তাহলে আমরা চলো, এই যে লাস্টের আমাদের সময় আছে হয়তো 1.5 মাস বা কাইন্ড অফ লাইক 1 মাস 2 মাসের কাছাকাছি সময় আছে, তাহলে এই 2 মাসের কাছাকাছি সময়টাকে আমরা আবার ডিভাইড করি। তখন আমরা আবার রুটিন তৈরি করছি। ওই রুটিনে যেটা ছিল যে তখন আমরা কন্টেন্ট রিভিউ করতে এত সময় নেই নাই, যেহেতু একবার থরলি আমাদের শেষ হয়েছে। তখন আমরা যেটা করছি একই দিনে 3টা-4টা করে সিস্টেম পড়তাম, মানে একই দিনে 3টা-4টা করে টপিক পড়তাম, কিন্তু তখন আমরা ফোকাস করছি হচ্ছে কোশ্চেন প্র্যাকটিসের দিকে বেশি। তো এইভাবে আমরা নার্সিং আবারও শেষ করছি, দ্বিতীয়বার শেষ করার পরে লাস্টে আমার মনে আছে যে আমার এক্সামের হয়তো বা বেশি দিন নাই, 30 দিনেরও কম আছে, 1 মাসেরও কম আছে। ওই সময়টা আমি সোললি ফোকাস করছি হচ্ছে কোশ্চেন প্র্যাকটিসে, যেটা আমি বলতেছিলাম আগে যে ইউআরএল এর আমি তখন ক্যাট দিতাম প্রত্যেকদিন, এভরি আদার ডে অর এভরি ডে চেষ্টা করতাম। 85 করে কোশ্চেন প্র্যাকটিস করছি এবং প্র্যাকটিসের সাথে সাথে রেশনাল গুলো দেখছি। এটা ছিল হচ্ছে আমার লাস্টের দিকের প্রিপারেশন। আর ওই সময় কন্টেন্ট আমার আর অত বেশি দেখা লাগতো না, যেটা হচ্ছে ভুলে যাচ্ছি বা ওই রকম, তখন আমি ব্যাক করতাম কন্টেন্টে, আদারওয়াইজ তখন আর কন্টেন্ট ফোকাস করিনি। আর এর পাশাপাশি যেটা বলতেছিলাম যে আমি মার্কের লেকচার গুলো তখন দেখা শুরু করছি আমার এক্সামের ঠিক 10 দিন আগ থেকে, মার্কের লেকচার গুলো দেখা শুরু করছি। তারপরে ওই যে ইউটিউবে ডক্টর শ্যারনের প্রায়োরিটাইজেশনের ভিডিও দেখছি, আর ইন্টারন্যাশনাল ক্রুসাডের যে 7টা ট্রেনিং এর একটা ভিডিও আছে ওইটা দেখছি। এটাই ছিল হচ্ছে আমার মূলত রুটিন একদম আনটিল আমার এক্সাম। জি রাইট, থ্যাংক ইউ সো মাচ। আর একটা ব্যাপার হচ্ছে আমরা তো এনক্লেক্স প্রিপারেশনে আমরা অনেক বেশি হতাশ হয়ে যাই, হ্যাঁ। তো এক্ষেত্রে মানে অনেক বেশি প্রেশারের কারণে পড়াশোনার, এক্ষেত্রে কোন জিনিসটা আপনাকে পড়ার টেবিলে বসে থাকার জন্য বা পড়াশোনা করার জন্য মোটিভ করছে, কোন ব্যাপারটা? আমার সব থেকে বড় মোটিভেশন যেটা ছিল, আমি অনেস্টলি স্পিকিং, সেটা হচ্ছে আমার তো কোনো উপায় নাই, আমার এনক্লেক্স শেষ করতেই হবে, আমার এনক্লেক্স লাগবেই, বিকজ আমি নেক্সট ডে জবে জয়েন করব। আমার পিএইচডি শেষ হওয়ার পরে আমার এখন বেশ কয়েকটা জবের অফার আছে আলহামদুলিল্লাহ আমার হাতে। তো সবগুলো জায়গাতেই হচ্ছে আমার মনে আছে আমার যেগুলো জব অফার আছে হাতে, শুধুমাত্র একটা ছাড়া বাকি সবগুলো জায়গাতেই আমার লাগবে, ইউএসআরএন হওয়া লাগবে। তো এটাই ছিল আমার সব থেকে বিগেস্ট মোটিভেশন, যে আমার তো শেষ করতে হবে, আমার তো আসলে উপায় নাই। এটা ছিল একটা জিনিস। আর সেকেন্ড হচ্ছে আরেকটা জিনিস আমার কাজ করতো যে ওকে ফাইন, সবাই তো করতেছে তাই না, আমি তো দেখতেছি আমার অনেক স্টুডেন্টরা, ইভেন আমার অনেকগুলো স্টুডেন্টও পাস করছে এনক্লেক্সে, ওদের সাথে আমার 2-1 জনের সাথে কথাও হতো। তো ওরাও বলতো যে ম্যাডাম আমরা পারছি, সো হোয়াই নট ইউ, ডেফিনেটলি আপনি পারবেন। তো আমার কাছে মনে হয়েছে যে ওরা এবং তুমি বিশেষ করে সবসময় আমার খোঁজ রাখতা, আপু কি করতেছেন বা পড়তেছেন কিনা, কি পড়তেছেন। আমার মনে আছে আমি ডিপ্রেসড হয়ে যেতাম শুরুর দিকে না, কিন্তু লাস্টের 1 মাস পড়তে পড়তে দেখা যাচ্ছে একটা ক্যাটে হয়তো খারাপ আসতেছে, তখন আমার আর ভালো লাগে না, তখন একটু টেনশন কাজ করে যে মনে হয় আমাকে দিয়ে হবে না বা এরকম, আমি পারতেছি না। তো তখন আমি তোমাকে নক দিতাম, এবং এট দ্য সেম টাইম আমার যে হচ্ছে স্টাডি মেট ছিল তাকে নক দিতাম, এবং আরো 2-1 জনের সাথে কথা হতো তাদেরকেও নক দিতাম। তো ফ্রাস্ট্রেশন গুলো তাদের সাথে শেয়ার করতাম, যেহেতু তারাও সেম জার্নিতে আমার সাথে আছে। তো এই জিনিসগুলো হেল্পফুল ছিল, তারাও খুবই ইন্সপায়ার করতো আমাকে অলওয়েজ যে হ্যাঁ আপু পারবেন, সবাই তো পারতেছে, ওরা পারলে আমরা নয় কেন। তো এই জিনিসগুলো আমি বলতে হ্যাঁ নিজের কিছুটা মোটিভেশন, এবং আমার পিয়ার গ্রুপের তোমরা যারা আছো তাদের মোটিভেশন, এবং আমার স্টুডেন্টরা যারা ছিল তারাও আমাকে মোটিভেট করতো, এই জিনিসগুলো আমার খুবই হেল্পফুল ছিল। রাইট, আরেকটা কোয়েশ্চেন করবো আপনাকে, সেটা হচ্ছে আমরা তো অনেকে এখানে দেখতে পাই যে হায়ার স্টাডি আমরা পিএইচডি এমএসএন করে থাকি, হ্যাঁ। তো এখন এই যে হায়ার স্টাডি করার পাশাপাশি একজন শিক্ষার্থী কি সফলভাবে তার এনক্লেক্স প্রিপারেশনটা নিতে পারবে? আপনার কাছে কি মনে হয়?
আমরা তো অনেক সময় দেখতে পাই যে অনেকে ভয় পায় যে মাস্টার্স এর পাশাপাশি সে প্রিপারেশন নিবে কিনা, বা হ্যাঁ, পোস্ট বিস এর পাশাপাশি সে প্রিপারেশন নিবে কিনা। এই জায়গাটা যদি একটু ক্লিয়ার করতেন, তার পারবে কিনা হায়ার আমি স্টাডির পাশাপাশি। সংক্ষেপে ডেফিনেটলি আমি সংক্ষেপে প্রথমে বলবো যে আমি নিজেকে ব্যস্ত বলার জন্য বলছি না, আমি ট্রুলি বিজি। যারা আমাকে জানে কাছ থেকে তারা জানে সবসময় আমার সম্পর্কে তাদের একটা কমন কমপ্লেন থাকে, আমার সব ফ্রেন্ড সার্কেল বা যারা আছে, যে আমি ভীষণ ব্যস্ত। আসলেই আমি ব্যস্ত। তো আমি যদি 10-12 ঘন্টা আমার রিসার্চ বা পিএইচডি এই সবের পাশাপাশি একদম ফাইনাল ইয়ারে এসে যদি কমপ্লিট করতে পারি, আমার মনে হয় পৃথিবীতে কেউ এরকম নাই যে তারা পারবে না। শুধুমাত্র ওই যে বললাম যে ইচ্ছা শক্তি থাকলেই আপনি পারবেন, ডেফিনেটলি পারবেন। এটা ওই রকম আহামরি কিছু না। আমার এক্সাম দেওয়ার পর থেকে আমার যেটা মনে হয়েছে, আমরা যেটা চিন্তা করি ওই রকম আহামরি কিছু না। আপনি যদি আপনার কন্টেন্ট জানেন, আপনার 50% আমি বলবো কন্টেন্ট, এবং 50% আপনার প্র্যাকটিস, তারপরে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং। তো এই জিনিসগুলো যদি পারেন, তো এটা আপনার জন্য বা আমার জন্য কারোর জন্যই কোনো বড় কিছু না, সবার জন্য এটা খুবই খুবই ডুয়েবল। রাইট, একদম ঠিক বলছেন আপু। আহ, আপনার সাথে হচ্ছে ইজি অ্যাঙ্কলেক্স এর আমাদের যারা শিক্ষার্থী আছে এবং যারা বাংলাদেশ থেকে অ্যাঙ্কলেক্স প্রিপারেশন নিতে চান, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আহ, আমি আমি যদি পরামর্শ হচ্ছে কয়েকটা দিব, খুবই স্পেসিফিক ভাবে বলতে চাই, কারণ আমি নিজেও হচ্ছে যখন সবার শুনতাম, সবার কাছ থেকে সাজেশন নিতাম, আমি খুবই স্পেসিফিক সাজেশন ফোকাস করতাম। তো আমি ওই স্পেসিফিক ভাবে বলবো সবার জন্য। প্রথম কথা হচ্ছে আপনি জাস্ট ডিটারমিনেশনটা, আমরা সবাই ডিটারমাইন্ড হয়ে নিই যে হ্যাঁ ঠিক আছে, আমার এটা করতে হবে, এটা আমার গোল, এটা পারতেই হবে। এই প্রথম ডিটারমিনেশনটা যদি আমাদের থাকে তাহলে সেটা খুবই হেল্প করবে। আর সেকেন্ড হলো হচ্ছে যে আপনার আমার বেসিক কার কতটুকু আমরা জানি, এটা কিন্তু নিজেরা ছাড়া কেউ জানে না। তো আপনি চিন্তা করবো বা আমি চিন্তা করবো যে আমার কোন জিনিসগুলোকে উইক পয়েন্ট। আমার ক্ষেত্রে যেমন ছিল যে আমার কন্টেন্টটা জানতে হবে, কন্টেন্ট আমি লং টাইম আগে পড়ে আসছি। তো আপনার উইক পয়েন্ট আপনি যদি জানেন, তাহলে উইক পয়েন্টের উপরে ফোকাস করে আমার মনে হয় আপনি একটা রুটিন তৈরি করে নিতে পারেন যে এটা আমার উইক পয়েন্ট, এইগুলোতে আমি ফোকাস করব। আর থার্ড যে জিনিসটা, যে সব সময় আরফান তুমি আমাকে আগে বলতা, কিন্তু আমি আসলে অতটা মনে হয় সিরিয়াসলি নিইনি যতটা কিনা এক্সাম দেওয়ার পরে বুঝছি, সেটা হচ্ছে কোশ্চেন প্র্যাকটিসের উপরে মনে হয় না আর কোনো কথা আছে। কারণ আমরা এনপ্লেক্স যখন দিব, একটা কথা আমি সবার জন্য বলতে চাই আমার অভিজ্ঞতা থেকে, আমার 85 কোশ্চেনে অফ হয়েছে। বাট 85 কোশ্চেন অফ হওয়ার পরে আমার মনে হয়েছে যে আমি জানি না যে একটা কোশ্চেনও আমি 100% শিওর হয়ে আনসার করছি যে এটা সঠিক ছিল। এত কনফিউজিং কোশ্চেনের আনসার অপশন গুলো। আপনার কন্টেন্ট জানা থাকলে আপনার মনে হবে যে এগুলো তো সবই জানি আমি, কন্টেন্ট অত কঠিন লাগবে না, টু বি অনেস্ট খুব বেশি কঠিন লাগবে না। কিন্তু পরীক্ষা দেওয়ার পরে আমরা আছে না যে অন্যান্য পরীক্ষা দেওয়ার পরে যেমন মনে হয়েছে হ্যাঁ আমি তো পারবোই, বা আমার এরকম 90 আসবে বা 100 এরকম আসবে, এই পরীক্ষা দেওয়ার পরে অন্তত বলা যায় না যে আমি কেমন করব, এত কনফিউজিং। তো এই কারণে বলবো যে যেটাই হোক খুব বেশি কঠিন লাগবে না যদি আপনি আপনার উইক পয়েন্ট গুলো ফোকাস করে পড়েন, এবং সেই সাথে সাথে ক্যাট দেওয়া, মানে 85 কোশ্চেন যদি প্রত্যেকদিন প্র্যাকটিস করা এবং তার সাথে যদি রেশনাল গুলো দেখি, তাহলে কঠিন কিছু না। আর সবসময় প্রিপারেশন নিয়ে যাওয়া একটা জিনিস এক্সাম হলের জন্য বিশেষ করে, সেটা আমাকে মনে হয় হেল্প দিছে, খুবই হেল্প করছে। সেটা হচ্ছে চিল থাকা, এত কঠিন ভাবে না নেওয়া। যেটা এখন তুমি আমাকে এক্সামের দিনে বলছো যে আপু যেটাই হোক অসুবিধা নাই, সেকেন্ড চান্স তো আছে, দেয়া যাবে, এটা তো একদম এন্ড অফ লাইফ না, তুমি সেটা বলছো। আমিও আসলে পরীক্ষার হলে খুবই চিল ভাবেই গেছি যে যা হোক হোক, সমস্যা নাই, আমি ঘুরতে আসছি, আরেকটা স্টেটে গেছি আমি পরীক্ষা দিতে, তো আমি ঘুরতে আসছি, ঘুরবো, পরীক্ষা দিব, খাবো দাবো, চলে যাবো, যা হয় হবে। তো এই চিল থাকাটা আপনাকে আমাকে অনেক হেল্প করছে। আমি আশা করি যে আপনাদেরকেও এই জিনিসটা খুবই হেল্প করবে, যতটা লাইটলি নেওয়া যায় আর কি এক্সামটাকে। জি আপু, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে আমাদেরকে অ্যাডভাইস দেওয়ার জন্য, আমাদের শিক্ষার্থীদেরকে। আহ, শেষ কোয়েশ্চন আপনাকে করবো, সেটা হচ্ছে আমাদের ইজি অ্যাঙ্কলেস সম্পর্কে যদি আপনি কোনো পরামর্শ বা অ্যাডভাইস আমাদেরকে দিয়ে থাকেন, আমরা আমাদের সামনের দিনগুলোতে আরো ইমপ্রুভমেন্টের জন্য কোনো পরামর্শ বা আমাদের হচ্ছে সবকিছু মিল ওভারঅল একটা ফিডব্যাক যদি আপনি দেন। থ্যাংক ইউ আরফান, আমি পার্সোনালি অ্যাপ্রিসিয়েট করি যে তুমি এই কোয়েশ্চেনটা আস্ক করছো, কারণ অনেকেই আমরা হয়তো অনেক কোচিং এর সাথে আছি বা থাকবো ফিউচারেও, বাট সবাই এরকম নিজেদের ডেভেলপমেন্ট বা ফিডব্যাক এর উপরে ফোকাস করে না। তো খুবই আমি থ্যাঙ্কফুল যে তুমি এই কোয়েশ্চেনটা আস্ক করছো। আমি আমার জায়গা থেকে জাস্ট ছোট্ট কয়েকটা জিনিস বলবো, যে জিনিসটা আমার প্রথমত বলবো যে হেল্পফুল ছিল, যেগুলো তুমি কন্টিনিউ করবা ফিউচারে, আর কয়েকটা বলবো যেগুলোতে হয়তো আরেকটু অ্যাড করলে ভালো হয়।
তো যে জিনিসগুলো তোমরা ফিউচারে কন্টিনিউ করবা, যে অন্তর যে ওয়েতে পড়াই সেই ওয়েতে ভাইয়া তুমি কন্টিনিউ করো। উই লাভ ইউ, উই লাভ দ্য ওয়ে ইউ টিচ আস। সো ওইটাই ধরে রাখো, বেস্ট, দা বেস্ট। আর যে জিনিসটা আরেকটা ভালো ছিল যে রেকর্ডিং ক্লাস আমাদের জন্য সবসময় তুমি রাখো খুব অর্গানাইজ করে আরফান। এই জিনিসটা থাকুক ফিউচারেও, কারণ আমার মতো স্টুডেন্ট তাহলে হয়তো বা ভালো করতে পারবে বা এঙ্গেজ থাকতে পারবে, এইটা খুবই হেল্পফুল। আর থার্ড হলো হচ্ছে যে তুমি যে শিট গুলো দাও কন্টিনিউয়েশন করো, এইগুলোও আমাদের জন্য খুবই হেল্পফুল, খুবই অর্গানাইজড আর কি জিনিসগুলো। আর যে জিনিসগুলো একটু আমার মনে হয় যে খুব বেশি না, মাইনর, আমার কাছে একদমই মনে হয়েছে যে অনলাইন ক্লাসের ডিসঅ্যাডভান্টেজ থাকে। আমরা যারা টিচার তারা আমরা বুঝি যে অনলাইন ক্লাসের এঙ্গেজমেন্টটা কিন্তু ধরে রাখা খুবই টাফ। তো আমার মনে হয় যে জানি যে আমরা সবাই ক্লাস করি হয়তো বা কেউ কাউকে দেখতে পাচ্ছি না বা কোনো কিছু, তো ওই এঙ্গেজমেন্টের জায়গা থেকে ক্লাসের শেষে আরফান যেটা আমি তোমার কাছ থেকে অলওয়েজ পাইতাম, অলওয়েজ আমি খুব অ্যাপ্রিসিয়েট করতাম যে একটু কোয়েশ্চেন আস্ক করা, বা একটা পার্ট পড়াইছি ওই পার্টটা থেকে একটু কোয়েশ্চেন আস্ক করা, যাতে একটু সবাইকে একটু চেয়ার আপ করা, ইউনো। তো ওই এঙ্গেজমেন্টটা যদি আরো প্রত্যেকটা ক্লাসের শেষে বাড়ানো যায়, সেটা যে টপিকই হোক, একটু সময় নিয়ে, না হয় 15 মিনিট সময় বেশি লাগলো ক্লাসের, কিন্তু ওই এঙ্গেজমেন্টটা যদি তোমরা আরেকটু বাড়াতে পারো প্রত্যেকটা ক্লাসে, যেটা তোমার কাছ থেকে আমি পাইছি, ওইটাও যদি ফার্দার সব জায়গাতে হয় তাহলে আমার মনে হয় গ্রেট হবে ওইটা। আর আরেকটা জিনিস হচ্ছে আমি বলবো যে বিশেষ করে আমার ক্লাসমেট আমরা যারা ছিলাম একসাথে, সবাই আমরা কেউ কাউকে দেখতাম না, কিন্তু কেউ কাউকে এখনো মনে হয় আমি চিনিও না, বাই ফেসে আমি কাউকে চিনিও না। তো হয়তো বা কখনো কখনো আমরা ক্যামেরা অন করে একদম প্রফেশনাল ক্লাসের মতোই ক্লাস করতে পারি, সেটাও হয়তো তাদেরকে আরো ইন্সপায়ার করবে যে আমরা একটা ফর্মাল জায়গাতে আছি এবং আমরা খুব সিরিয়াসলি আমরা আমাদের গোলটাকে নিচ্ছি। তো মাঝে মধ্যেই আমরা একটু ফর্মাল ভাবে বসে সবার সাথে ক্লাস করাটাকে হয়তো অন করে, ভিডিওটা অন করে আমরা ক্লাস করতে পারি, যেটা খুবই হেল্প হবে। আর ডেফিনেটলি ইন পার্সন ক্লাসের জন্য তো এগুলো নয়, এগুলো প্রযোজ্য নয়, জাস্ট আমি অনলাইন ক্লাসে যেহেতু করেছি, অনলাইন ক্লাসের ক্ষেত্রেই আমি বলবো। আর তোমাদের হচ্ছে যে ফেসবুক পেজটা আছে, আমি চিন্তা করব যে তোমরা আরো তোমাদের যে জিনিসগুলো ম্যাটেরিয়াল গুলো আছে অবশ্যই তোমাদের জায়গা থেকে যতটা পারা যায়, যাতে আমাদের অল ওভার বাংলাদেশের সব স্টুডেন্ট অ্যাক্সেস পায়, এরকম কিছু ফ্রি ম্যাটেরিয়ালস যাতে আমার স্টুডেন্ট বা যারা আছে আমার ফেলো স্টুডেন্ট তাদের কথা চিন্তা করে যেন তোমরা একটু বেশি বেশি শেয়ার করো, যাতে আমার যে স্টুডেন্ট গুলো হয়তো ক্লাস করতে পারে না বা অ্যাফোর্ড করতে পারতেছে না, তারাও যাতে তোমাদের কাছ থেকে হেল্পফুল হয়। এই জিনিসগুলো জাস্ট অ্যাড করলে খুবই ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ আপু। আমাদের অলরেডি ফ্রি ক্লাসেস এবং ফ্রি মেটেরিয়ালস এর গ্রুপ আছে। আমরা ইনশাআল্লাহ এটাকে আরো বেশি বড় করার জন্য এবং আরো এনগেজ করার জন্য চেষ্টা করব, এবং আপনার পরামর্শগুলো অবশ্যই আমাদের সামনের পথ চলাকে আরো বেশি ইমপ্রুভমেন্ট করবে আর কি, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটাই, থ্যাংক ইউ। সবসময় ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং যারা বাংলাদেশি আমরা যারা IELTS পরীক্ষা সামনে দিব বা অলরেডি যারা পাস করছি সবার জন্য দোয়া করবেন। আমরা যেন সবাই ইউএসএ তে গিয়ে একটা বাংলাদেশি কমিউনিটি গঠন করতে পারি, যেন বাংলাদেশের নার্স হিসেবে যেন সুনামটা আমরা ধরে রাখতে পারি। ডেফিনেটলি সবার জন্য দোয়া থাকবে, এবং আপনারা যারা আছেন যারা শুনবেন আমার জন্য দোয়া করবেন। আমি সবসময় মনে হয় যে আপনাদের দোয়া আমার উপরে আছে এবং এটা আমাকে খুবই ব্লেসিং দেয়, এবং এই ব্লেসিং ছাড়া আমার জন্য মনে হয় যে আমার কোনো কিছু অ্যাচিভ করা পসিবল হয় না। তো সবাই আপনারা দোয়া করবেন। আর যারা এক্সাম দিতে যাচ্ছেন দেরি করবেন না, দেরি করলে সমস্যা আছে, আসলে দেরি করবেন না, সিরিয়াসলি তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে দিবেন, এটাই হলো ভালো হবে আর কি সবার জন্য। এই তো, সবাই ভালো থাকবেন আর কি। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের সাথে দেওয়ার জন্য। সবসময় ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।